গল্প শুভমের। নমস্কার সকল দর্শককে স্বাগত জানাই আমার 7 নম্বর এপিসোডে। আজকের এপিসোডটা সব এপিসোডের থেকে একটু আলাদা হতে চলেছে, কারণ আজকে ভয়ের সাথে রয়েছে একটু রহস্য। তো রহস্যটা ভেদ করার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে, আর যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো ঘটনাটা পড়ে শোনাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমি অনন্তবাবুর ঘরে বসে ডায়েরি লিখছি। বাইরের আকাশটা মেঘে কালো হয়ে আছে, জানালা দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি শ্রাবণের অনিয়মিত ঘনঘটা। গতকাল রাত 10টা নাগাদ দক্ষিণ 24 পরগনায় সুন্দরবন এলাকায় সংলগ্ন এই টাইগার ফল এরিয়ায় পৌঁছেছি। এখানে ব্যবসায়ী অনন্ত মাইটি আমাকে ডেকেছেন, কারণ তাদের এলাকায় হঠাৎ করে রক্তশূন্যতার দেহ পাওয়া যাচ্ছে, শুধু মানুষেরই দেহ পাওয়া যাচ্ছে। আজকে সকালে যখন ব্রেকফাস্ট করছিলাম তখন অনন্তবাবু বলছিলেন প্রায় 1 মাস ধরে ঘটনাটা ঘটছে। এটা যেহেতু সুন্দরবন এলাকা, তাই বুঝতেই পারছো এখানকার স্থানীয় লোকজন ম্যাংগ্রোভ অরণ্যর উপরেই নির্ভর করেই জীবিকা নির্বাহ করে। আর তাদের সেই জীবিকা আমি উপযুক্ত দামে কিনে নিয়ে দেশ বিদেশ সরবরাহ করে যেটুকু টাকা আয় করেছি তা এই বিশাল বাংলো দেখে বুঝতেই পারছো। কিন্তু বর্তমানে আমার সেই আয়ের ওপর প্রচণ্ড আঘাত হচ্ছে, কারণ এখন যারা বনের মধ্যে ঢোকে তারা আর কখনো বাড়ি ফেরে না। তাদের রক্তহীন ফ্যাকাশে দেহ বনের লবণাক্ত মাটির ওপর পড়ে থাকে। প্রথম মনে করেছিলাম কোনো বনজন্তুর আক্রমণ হবে, কিন্তু ক্রমাগত যখন এরকম হচ্ছে তখন ব্যাপারটা বেশ সন্দেহজনক মনে হলো। বন বিভাগের কর্মীরা মনে করেছিল এখানে হয়তো কোনো নতুন জন্তু জানোয়ারের আবির্ভাব হয়েছে, তবে অনেক অনুসন্ধান করেও কোনো হিংস্র জন্তু জানোয়ারকে পাওয়া যায়নি। সব জায়গায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে, অন্যদের মতো আমিও আতঙ্কেই রয়েছি। সেই জন্যই স্ত্রী আর সন্তানকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। তারপর ইদানিং এখানে রাতের বেলায় বেশ অদ্ভুত শব্দ শোনা যায়। পাশের বাংলোয় থাকা অ্যাংলো ইন্ডিয়ান দশপতি বলছিলেন এটা নাকি রক্তচোষার কাজ। আমি ভয়ে কপাল কুঁচকে অ্যাংলো ইন্ডিয়ানকে বলে উঠলাম, অ্যাংলো ইন্ডিয়ান এখানে? অনন্তবাবু মাথা নেড়ে বললেন হ্যাঁ, উনি বন বিভাগের অফিসার। উনি যখন বলছে নিশ্চয়ই কোনো সত্যতা আছে এর মধ্যে। অফিসারটি বললেন এটা রক্তচোষারই কাজ, রক্তচোষা ছাড়া এমন কাজ বা আর কেই করবে। আমি বললাম তারা কি রক্তচোষাকে দেখেছে? না, আমরা কেউ কোনো কিছু দেখিনি। যারা এই মৃত্যুর রহস্যর মুখোমুখি হয়েছে তারা আর কেউই ফেরেনি। এই হচ্ছে মোটামুটি সামান্য কথোপকথন। সন্ধেই হোক বা সকালই হোক, যারা ওই জঙ্গলে ঢোকে তারা কখনোই বেঁচে ফেরেনি, শুধু তাদের রক্তহীন দেহ পাওয়া যায়। তবে এখানে একটা ঘোর রহস্য আছে। রহস্যটা হলো বন বিভাগের কর্মীরা ছাড়া সেখানে কোনো অন্য মানুষ গেলে শুধু তাদেরই মৃত্যু হয়। মৃতদেহ পোস্টমর্টম করেও কোনো কোথাও ক্ষত পাওয়া যায়নি। এইসব ব্যাপার নিয়ে আরও গভীরে যেতে হবে, আরও গভীরে ভাবতে হবে, আরও গভীর তথ্য নিতে হবে। আজ বিকালবেলায় অনন্তবাবু 2240 সাথে সাক্ষাৎ করছিলেন। অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোকটি বেশ হাসি খুশি মানুষ। লম্বা বলিষ্ঠ লোকটির স্ত্রী মিসেস বাইস, তিনি একজন গোয়া আদিবাসী খ্রিস্টান। অবশ্য তিনিও অ্যাংলো ইন্ডিয়ানই হবে। অ্যাংলো ইন্ডিয়ান হলেও তাদের বাংলা যেন অত্যন্ত মার্জিত পরিচ্ছন্ন। অনন্তবাবু যখন আমার পরিচয়টা দিলেন তখন বাইস রসিকতামায় হেসে বললেন, ঘোস্ট ডিটেকটিভ, ও মাই গড! এতদিন তো শুধু ডিটেকটিভ শুনেছিলাম, এর সাথে ঘোস্ট শব্দটি প্রয়োগ দিয়েছেন। এই দিকটাই শহরের খবরটা বেশ একটা আসে না, আর টিভিও দেখি না ঠিকঠাক, তাই তোমার সম্বন্ধে আমি এখনো কাঁচা। তবে তোমার প্রতি আমার যথেষ্ট ভরসা আছে। যদি অনন্তবাবু তোমার উপর ভরসা রাখতে পারে তাহলে আমি কেন পারবো না? কি অনন্তবাবু? অনন্তবাবু বললেন, আপনি কিছু না জানলেও রুদ্রদানের প্রতিটা খবর কিন্তু আমি জানি। কিছুদিন আগেও নিকুঞ্জপুরের দুর্দশা রক্তপিশাচকে বধ করে এলো। তার বিবরণ পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। মিসেস বাইস আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে এসেছিলেন। দুধ সাদা বর্ণের সোনেলি রঙের চুলের অধিকারিণী মিসেস বাইস বেশ সুন্দর। লম্বা চওড়া দেহে কোমলতার ভাব অনেকখানি স্পষ্ট। আমি কফির মগে চুমুক দিয়ে বললাম, নিজে কি স্বদেশে ছেলেবেলা কাটিয়েছেন মিসেস বাইস? মিসেস বাইস তখন ঝরঝরা বাংলায় বললেন, নিজে স্বদেশেই তো আছি, এই দেশেই তো আমার জন্ম। আমি তখন বললাম, আপনার জন্ম এদেশে হলেও আপনার শৈশবটা ইংল্যান্ডেই কাটে, তাই তো? ওয়াও, আপনি কি করে বুঝলেন যে আমি ছোটবেলাটা ইংল্যান্ডে কাটিয়েছি? আমি তখন মিসেস বাইসের পেছনের ডেস্কে যে ছোট ছবিটা বাঁধানো আছে সেটার দিকে নির্দেশ করে বললাম, দেখো মিসেস বাইস, তোমার পেছনে যে ছবিটা রাখা আছে তার মধ্যে তোমার মা বাবা আর তোমার মাঝখানে তুমি। তোমার পেছনে যে বাড়িটা আছে সেটার কাঠামোটা সম্পূর্ণ বিদেশি। এটা দেখে আমি বুঝলাম যে তুমি বিদেশেই ছোটবেলাটা কাটিয়েছো। মিসেস বাইস তখন হেসে একটু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এটা আমারই ছবি। আপনি কি করে বুঝলেন? সেটা আর বলার দরকার হবে না, ওটা যে আপনার ছোটবেলা সেটা বোঝাই যাচ্ছে। তারপর কফি খেতে খেতে বেশ অনেকক্ষণই কথাবার্তা চলল। কফি খাওয়া যখন শেষ হলো তখন প্রায় সন্ধ্যার অর্ধগোধূলি লগ্ন। তখন মিসেস বাইসের হাজব্যান্ড মিস্টার বাইসে এলেন। তার সাথেও বেশ খানিকক্ষণ কথাবার্তা বললাম। এই রহস্যময় খুনের ব্যাপারগুলো নিয়ে মিস্টার বাইসের এক এক সময় এক এক রকম মত। কখনো বলে রক্তচোষা বা কখনো বলে কোনো জন্তু জানোয়ারের আবির্ভাব। তবে এইসব ধারণা সম্পূর্ণ মন গড়া। মিসেস বাইসের অবশ্য জোরালো বিশ্বাস এই কাজটি রক্তচোষাই করেছে।
মিসেস ভাইসকে তখন প্রশ্ন করলাম, এই কাজটি যে রক্তচোষা করেছে সেটা তো জোরের সাথে বিশ্বাস করছেন কেন আপনি? মিসেস ভাইস ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, ছোটবেলায় ভ্যাম্পায়ারের গল্প অনেক শুনেছি, অনেক পড়েছি। এমনকি সারা ইংল্যান্ডে ভ্যাম্পায়ার অত্যন্ত জনপ্রিয় এবং অনেকেই এটাকে বিশ্বাস করে। রক্ত শূন্যতে দেহ পাওয়া এটা তো অতি অপ্রকৃতি। আর যখন কোনো দেহে এক ফোঁটাও রক্ত থাকবে না তখন বুঝে নিতে হবে ওটা রক্ত শোষারই কাজ। আমি বললাম, যে মৃতদেহগুলো পাওয়া গেছে তাদের মধ্যে রক্তশূন্যতা ছিল ঠিকই, কিন্তু কোথাও রক্তচোষার কুখ্যাত দাঁতের চিহ্ন ছিল না। সেই ব্যাপারটা মিসেস ভাইস চুপ করে রইল। বুঝলাম তার কাছেও এর উত্তর জানা নেই, কারোই জানা নেই। শুধু আতঙ্ক, রহস্য, দিগন্ত বৃহত্তে হাবুডুবু খাচ্ছি। আমি বললাম, আচ্ছা, যেটুকু খবর পেয়েছি মনে হচ্ছে এটা মাত্র বন বিভাগের কর্মী ছাড়াই বাকি সবাই ওখানে গেলে তারাই শুধু রক্তচোষার হাতে খুন হয়। বেশ অস্বস্তিকর ব্যাপার নয় কি মিস্টার ভাইস? মিস্টার ভাইস তখন গভীর মাথা নাড়িয়ে বললেন, কি করে বলবো ভাইয়া, হয়তো সে বন বিভাগের কর্মীদের ভয় পায়। সোফা ছেড়ে উঠে বললাম, এক্স্যাক্টলি, ঠিক ধরেছেন, বন বিভাগের কর্মীদের ভয় পায়। আর আমার সন্দেহ যদি সে বন বিভাগের কর্মীদের গায়ে আঁচড় বসতো তাহলে হয়তো সেটা ধরা পড়তো। আচ্ছা, আপনারা কি কেউ কোনো উত্তর খুঁজে পেয়েছেন এই ছোট কথাগুলোর মধ্যে? আমার সামনে বসে থাকা তিনজনাই পরস্পরের মুখ চাওয়াচাই করলেন। তাদের মুখের ভাব দেখে বুঝলাম তারা কোনোই উত্তর খুঁজে পায়নি। মিস্টার ভাইস বললেন, না, কোনো উত্তর খুঁজে পেলাম না। তুমি কি কোনো উত্তর খুঁজে পেলা? এইটা কোনো জন্তু বা জানোয়ারের কাজ নয়, কারণ জন্তু বা জানোয়ার যদি সত্যিই হামলা করতো তাহলে সব মানুষের ওপরই হামলা করতো। সে মানুষ প্রেসিডেন্ট হোক বা সাধারণ মানুষের হোক, তার কাছে মানুষই থাকে। তাহলে মিস্টার ভাইস আমার দিকে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তাহলে সে একজন মানবরূপী রক্তচোষা, আর আপনাদের সংস্থার সাথে তার যোগাযোগ থাকলেও থাকতে পারে। এমনও হতে পারে সেই খুনিটি আপনাদের বন বিভাগের দপ্তরে কাজ করে। মিস্টার ভাইস গভীর মাথা নাড়িয়ে বললেন, আমার বোধহয় একদিনে এখানে এসে ভালো করে বাছবিচার না করে কোনো বিষয়ে দপ্তরের ওপর সন্দেহ করা ঠিক হবে না। আহা, রেগে যাবেন না, আমি তো শুধু আমার মতামত বললাম মাত্র। জানেন তো মিস্টার ভাইস, আমাদের এসব অযুক্তিকর ভাবনা ভাবতেই হয়, না হলে ব্যাপারটা কোনো সময় পরিষ্কার হয় না। আচ্ছা, যাই হোক, আমি বলছি যে সে কি জঙ্গলে গেলে শুধু ধরে, নাকি রাত হলে সে রাস্তাতেও ঘোরাঘুরি করে? বলে জানলার সদ্যজাতক লোভনীয় বুকের দিকে তাকালাম। দেখলাম হাওয়াতে একটা গাছের পাতা শিরশির করে নিচে নেমে যাচ্ছে, আর শোনা যাচ্ছে ঘরে ফেরা পাখির গুনগুন। মিস্টার ভাইস একবার অনন্তবাবুর দিকে তাকিয়ে বললেন, না রুদ্রদান, এই এলাকায় তো আসে না, ওই বনের মধ্যে ঢুকলেই শুধু রক্তচোষা তাকে ধরে। মিস্টার ভাইসকে থামিয়ে দিয়ে বললাম, ভুল, কখনোই ভাববে না যে রক্তচোষা এখানে রাত বিরাতে আসে না, এবং এখানে এসে সে যাকে পায় তার রক্ত খেয়ে শেষ করে সে জঙ্গলের মধ্যে ফেলে দেয়। অনন্তবাবু এবার বললেন, তাহলে এটা রক্তচোষার কাজ বলছো? হ্যাঁ, এসব রক্তচোষারই কীর্তি। কিন্তু তুমি যে বললে রক্তচোষা যদি হতো তাহলে দুটো গভীর দাঁতের দাগ থাকতো, সেটা তো ডাক্তাররা খুঁজে পায়নি। চিহ্ন আছে অনন্তবাবু, ডাক্তাররা খুঁজে পায়নি কারণ আমাদের রহস্যময় রক্তচোষা এমন জায়গায় দাগ বসায় যাতে সাধারণ চোখে পড়ার মতো নয়। অর্থ আমরা দেখেও দেখছি না। আর হ্যাঁ, কালকে হাসপাতালে গিয়ে একবার লাশগুলোকে দেখে আসবো। দেখতে দেবে তো মিস্টার ভাইস? মিস্টার ভাইস বললেন, কেন দেবে না, নিশ্চয়ই দেবে। ভেরি গুড, চলুন অনন্তবাবু, বাড়ি ফেরা যাক। বেশি রাত করাটা একদম ঠিক নয়। এমন সন্ধ্যা নামলেই রক্তচোষার আনাগোনা শুরু হবে। আর মিস্টার ভাইস সন্ধ্যার পরে ঘরের জানলা দরজা ভালো করে বন্ধ করে দেবেন, একটাও খোলা না থাকে যেন, কারণ এসব রক্তচোষা আপনাদের ঘরে নিমিষের মধ্যেই ঘরে ঢুকে যেতে পারে। যদি পারেন সবাইকে ভালো করে সতর্ক করে দেবেন। এই কথাটা বলে আর অপেক্ষা না করেই বেরিয়ে পড়লাম। রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদ আলোগুলো মিটমিট করে জ্বলছে, আকাশের চাঁদটা ক্রমশ কালো মেঘে ঢেকে যাচ্ছে। গায়ের মধ্যে হঠাৎ কেমন শিহরণ খেলে গেল। বুঝতে পারলাম অজানা রহস্য মেশানো আতঙ্কর কুখ্যাত রোমাঞ্চক স্পর্শ। এখন রাত প্রায় 12:15 বাজে। সব অনন্তপুর ঘরে ত্যাগ করে নিজের ঘরে এলাম, আর এখন টেবিলে ল্যাম্প জ্বালিয়ে বসে বসে ডায়েরি লিখছি। চারপাশ অত্যন্ত নিস্তব্ধ। কাচের জানলার দিকে তাকালে বোঝা যায় বাইরেটা বেশ হাওয়া দিচ্ছে, আকাশটাও যেন কেমন সামান্য লাল হয়ে আছে। অনন্তবাবু ঠিকই বলেছেন, এখানে রাতের বেলা বেশ অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যায়। সেটা যে আসলে কিসের শব্দ বোঝাই যায় না। ক্ষণে ক্ষণে মনে হয় এটা যেন বাঘের গর্জন, কখন বা মনে হয় কোনো শেয়ালের ডাক, কখনো মনে হয় কোনো মানুষের উর্তনাক, বুক ফাটা আর্তনাদ। এত রাত হয়ে গেল তবুও ঘুম আসছে না। জানলার দিকে তাকিয়ে আলসভাবে বসে আছি। এমন সময় হঠাৎ একটা শব্দে আমার চমক ভাঙল। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলাম। ঘরের থেকে কোনো কাঠ জাতীয় বস্তু ভাঙার শব্দ। আমি মনে মনে ভাবলাম, এখন তো সবাই ঘুমিয়ে আছে,
তাহলে এটা কিসের শব্দ? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে সেই ঘরে ঢুকে যা দেখলাম তা দেখার পরে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দেখলাম সেই মিস্টার বাইস, তার দুটো লম্বা লম্বা দাঁত বেরিয়ে আসলো আমার নিজের চোখের সামনে দেখছি। আমি সেটা দেখে অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। তো আজকের ডায়েরি এখানেই আমি লেখা বন্ধ করে দিলাম। তো আজকের গল্পটা এইটুকানি ছিল। যদি তোমাদের গল্পটা ভাল লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।